নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রবাবু নাইডু এবং এই মুহূর্তের কেন্দ্রীয় সরকার, তাদের মধ্যে সম্পর্কের কিন্তু খানিকটা অবনতি, এবং শুধু অবনতি নয়, চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে যেটা চাইছেন সেটা কি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী অ্যালাউ করবেন, এবং যদি অ্যালাউ না করেন তাহলে কি চন্দ্রবাবু নাইডু কোথাও জোর করে সেই কাজটা করাতে তিনি চাইবেন? অর্থাৎ তিনি তার রাজ্যের ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন তার ছেলের হাতে। চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে যে বয়সে দাঁড়িয়ে আছেন, সেখানে 2029 সালে পরবর্তীতে যে ভোট রয়েছে, তখন তার বয়স হয়ে যাবে 80 বছর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডু 77 বছর বয়সে তার ছেলেকে সম্পূর্ণ রাজ্যের ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন। এবং যেটা খবর, কোথাও গিয়ে একটা বড় অ্যানাউন্সমেন্ট কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে আমরা পেতে পারি আগামী 28শে মে। তার কারণ 28শে মে হচ্ছে এন.টি. রামারাও, যিনি এই টিডিপি পার্টি, সেই টিডিপি পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, এবং তার জন্মদিন এন.টি. রামারাও। তো সেই দিনটা প্রত্যেক বছরই অন্ধ্রপ্রদেশের মানুষ এবং অন্ধ্রপ্রদেশের সরকার খুব বড়ভাবে সেলিব্রেট করে, যদি তারা সরকারে থাকে। তা না হলে টিডিপি পার্টি বড় করে সেলিব্রেট করে। তো সেই জায়গায় একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট আসতে পারে, কিন্তু বাদ সাধছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং মূলত অমিত শাহ। অমিত শাহের সঙ্গে চন্দ্রবাবু নাইডু তার কিন্তু খুব একটা ভালো সম্পর্ক, খুব একটা সুখকর সম্পর্ক সেই জায়গাটা নিয়ে। এবং আপনারা জানুন যে অন্ধ্রপ্রদেশ একটা মাত্র স্টেট যেখানে কিন্তু বিজেপির অবশ্যই একটা অ্যালায়েন্স রয়েছে, কিন্তু বিজেপির অ্যালায়েন্স ছাড়াই চন্দ্রবাবু নাইডু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সম্পূর্ণ ক্ষমতাতে কিন্তু রয়েছেন। অর্থাৎ একটা পার্টি যারা আগে ইন্ডিয়া অ্যালায়েন্সে ছিল, পরে এনডিএ তে এসে যুক্ত হয়েছে, তারা সম্পূর্ণ একাই সরকারটা কিন্তু চালাতে পারে। কিন্তু অন্যদিকে রয়েছে চন্দ্রবাবু নাইডু এবং তার অমরাবতী প্রজেক্ট, সেই ক্ষেত্রে বড় সড়ো একটা দুর্নীতি। সেই দুর্নীতিটা এতটাই বৃহৎ, তার দ্বারা কিন্তু বেশ খানিকটা ব্যাকলগে রয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং তার সরকার। তো এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু যে টার্গেটটা করছেন, যেটা একদম ভেতরের খবর, আভ্যন্তরীণ খবর, সেটা চন্দ্রবাবু নাইডু তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিল্লিতে বড় সড়ো কোনো মিনিস্ট্রি চাইছেন। এবং আরেকটা যেটা বেশ খানিকটা রাজনৈতিক অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে খবর, সেটা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু তার এই মুহূর্তে আরো বড় একটা পদের দিকে নজর, সেটা ভারতবর্ষের রাষ্ট্রপতির পদ। কারণ দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি, তার যে টেনিয়ারটা সেটা শেষ হচ্ছে সামনের জুলাই মাসে, অর্থাৎ 2027 সালের জুলাই মাসে, 2026-এ নয়, 2027 সালে। 1 বছরের 2-1 মাস বেশি সময় তিনি এখনো ভারতবর্ষের রাষ্ট্রপতি থাকবেন। তার পরবর্তীতে দক্ষিণ ভারত থেকে একজন রাষ্ট্রপতি কি হতে চলেছে, এবং সেটা কি চন্দ্রবাবু নাইডু? কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু সেরকম সম্ভাবনা মনে হয় না। তার কারণ সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির মতন একজন পদ অ্যালায়েন্স পার্টির একটা কাউকে দিয়ে দেওয়া, সেটা খুব একটা কিন্তু সহজ কাজ নয় নরেন্দ্র মোদী সরকারের পক্ষে করার মতো। তো এই মুহূর্তে আইটি মিনিস্ট্রি নয়, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, অর্থাৎ এই দুটো মিনিস্ট্রির মধ্যে একটা কিন্তু চন্দ্রবাবু নাইডু চাইছেন, এবং সেটা বহুদিন ধরেই। এবং সেই যে তার চাহিদা কোনো মতেই একদম সম্পূর্ণ হতে দিচ্ছেন না যে ব্যক্তি, যা খবর তাতে কিন্তু অমিত শাহ চাইছেন না যে একটা অ্যালায়েন্স পার্টি এবং অ্যালায়েন্স পার্টির একজন মাথা তাকে কেন্দ্রীয় সরকারে এসে বসানো। কারণ চন্দ্রবাবু নাইডুর এর আগে বিভিন্ন সময় হিস্ট্রি রয়েছে যে তিনি সম্পূর্ণ ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি যে অ্যালায়েড পার্টি থেকে নেতা নিয়ে এসে কেন্দ্রীয় মন্ত্রী করা, সেটা হয়েছে চিরাগ পাসওয়ানের ক্ষেত্রে হয়েছে। বিহারের যে রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, তারা এনডিএ সদস্য, তাই জন্য চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় মন্ত্রী সহজ হিসেব হয়েছে। কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু সম্পূর্ণ তাকে রিপ্লেস করে বিজেপি যে একদম সম্রাট চৌধুরীর মতন একজন মুখ্যমন্ত্রী বিহারে যেমন বসানো হলো, ঠিক তেমন ভাবে একজনকে বসিয়ে দিতে পারবে অন্ধ্রপ্রদেশে, তেমন ভাবে কিন্তু বিষয়টা হবে না।
প্রায় সেই জায়গাটা কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি বটে। এবং 16 জন এমপি দিয়ে চন্দ্রবাবু নাইডু বারংবার কেন্দ্রীয় সরকারের থেকে যেভাবে অর্থ সংগ্রহ করে নিয়ে যান, সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তার জন্য একটা ব্যাকলগ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে। তো সেই জায়গাটা অবশ্যই প্রেক্ষাপট একটা আটকাচ্ছে, এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডু অন্যদিকে চাইছেন নারা লোকেশ তাকে সম্পূর্ণ সরকারের দায়িত্বটা ইতিমধ্যে দিয়ে দিতে, কারণ তিনিও বুঝতে পারছেন যে জগনমোহন রেড্ডি, যিনি বিরোধী দলনেতা এই মুহূর্তে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের, তিনি কোথাও ওত পেতে রয়েছেন এবং তার দিকে জনসমর্থনও বাড়ছে। কারণ অ্যান্টি ইনকামবেন্সি এই 2 বছরে 24 সালে চন্দ্রবাবু নাইডু পরবর্তী মুখ্যমন্ত্রী হয়ে জিতে আসলেন এবং 26 সালের আমরা মাঝামাঝি সময় দাঁড়িয়ে আছি, এর মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে সরকারের প্রতি বিরূপ মনোভাব, যথেষ্ট পরিমাণে বেড়েছে। এটা চন্দ্রবাবু নাইডু মালুম করতে পারছেন, কারণ অমরাবতী প্রজেক্টের জন্য বিপুল টাকা পয়সার দুর্নীতি, সেরকম খবর মাঝে মধ্যেই বেরিয়ে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে একাধিক অভিযোগ যখন আছে, তখন একটা ফ্রেশ সরকার রাজ্যের মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে চন্দ্রবাবু নাইডু নিজেই চাইছেন, এবং সেটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু একই একদম বক্তব্য রাখছেন। তো সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে একদম এনডিএ এর মধ্যে থেকে চন্দ্রবাবু নাইডু তার ছেলেকে যদি সম্পূর্ণ রাজ্যের দায়িত্বটা দিয়ে দেন, সেটা যেমন অমিত শাহ নরেন্দ্র মোদীরা চাইছেন না, ঠিক তেমন ভাবেই অমিত শাহ নরেন্দ্র মোদীরা চাইছেন না যে তিনি রাজ্য ছেড়ে একদম কেন্দ্রে এসে কোনো ক্ষমতা পান, অর্থাৎ কোনো কেন্দ্রীয় মন্ত্রক পান। কিন্তু অবশ্যই আইটি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেই সব সেক্টরের মন্ত্রিত্বটা কেন চাইছেন চন্দ্রবাবু নাইডু? কারণ তিনি অন্ধ্রপ্রদেশের জন্য কিন্তু আরো বেশি ইনভেস্টমেন্ট আনতে পারবেন। একটা আইটি হাব পরবর্তীতে যদি অন্ধ্রপ্রদেশে তৈরি করা যায়, সেটা চন্দ্রবাবু নাইডুর টার্গেট। তো সেই জায়গাটা নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং আপনাদেরকে জানাই যে একদম সরাসরি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা একদম চন্দ্রবাবু নাইডু সাপোর্ট করেছিলেন 2024 সালে, সেটার পরবর্তীতেও কিন্তু চন্দ্রবাবু নাইডুর উপর বেশ খানিকটা একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। 2025 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে তিনি কেন সমর্থন করলেন, তিনি কেন কোনোভাবে বাধাই দিলেন না, এই বিষয়টা নিয়েও কিন্তু বেশ খানিকটা একটা জনরোষ তৈরি হয়েছে। এবং তার